মানুষের লোভ মানুষকে কখন জীবন্ত লাশ বানিয়ে দেয় সে নিজেই জানতে পারে না। বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটা ভয়ানক সাইকোলজিক্যাল মাস্টারপিস মুভি নিয়ে, যার IMDb রেটিং 8.3 এবং মুভির গল্প তোমার চিন্তা ভাবনারও বাইরে। আর সেই মুভিটি হলো তুম্বাদ। মুভি শুরু করার আগে বলে দিই, ইনি হলো আনাজ ও ধন সম্পত্তির দেবী। আর এই পৃথিবীটা হলো দেবীর গর্ভস্থল। যখন ব্রহ্মাণ্ডর উৎপত্তি হয়েছিল তখন এই দেবী 16 কোটি দেবদেবীকে জন্ম দিয়েছিল। আর তাদের মধ্যে প্রথম সন্তানকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, যার নাম ছিল হস্তর। আর এই হস্তরের দেবীর আনাজ ও সোনার প্রতি অনেক লোভ ছিল এবং সে সোনা পেয়ে গেলেও এরপর যখনই সে আনাজের উপর হাত বাড়িয়েছিল তখন বাদবাকি সব দেবদেবতাদের ক্রোধ তার ওপর আগুনের মতন বর্ষণ হতে থাকলো এবং সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। তখনই তার মা তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাকে বাঁচানোর একটা শর্ত ছিল। সেই শর্তটা হলো তাকে কেউ পুজো করবে না। এইরকম করে কয়েক যুগ কেটে যায়। হস্তর তার মার কোলেই ঘুমিয়ে থাকতো। এরপর আমাদেরই পূর্বপুরুষ আবার হস্তরকে মনে করলো এবং তাকে পুজো করা শুরু করে দিল। এবার প্রশ্ন হলো, হস্তরকে কেন সবাই পুজো করা শুরু করলো? কারণ হস্তর দেবীর অনেক সোনা লুট করেছিল আর মানুষ অনেক লোভী ছিল। তারা ভেবেছিল হস্তরের পুজো করলে হয়তো তারা অনেক সোনা পাবে, আর এর পথ দিয়েই বাদবাকি দেবদেবতাদের ক্রোধ জন্মায় এবং তার ফলে তুম্বাদ গ্রামে সব সময় বর্ষা হতে থাকে। এখানে বলে দিই, হস্তর কোনো দেবতা ছিল না, সে একজন শয়তান ছিল। আর মানুষ হলো বোকা, লোভের জন্য পৃথিবীতে এক অভিশাপ ডেকে আনে। তাহলে চলো মুভি শুরু করা যাক। সালটা 1918। তুম্বাদ গ্রাম, ওয়েস্টার্ন ইন্ডিয়া। ঝমঝমে বৃষ্টি। এক মহিলা ভিজা কাপড়ে লাল শাড়ি পরে জমিদার বাড়ির দিকে যাচ্ছে এবং সেই দিন রাতে দেখা যায় ওই মহিলা জমিদার বাবুর শারীরিক চাহিদা মেটাচ্ছে। এবং তখনই মহিলাটি বলল, বুড়ির খাবার দিতে হবে, নয়তো কখন সে ঘুম থেকে উঠে যাবে কে জানে। আর আমার তো বুড়িকে মাঝে মাঝেই খুব ভয় লাগে। কিন্তু ঘটনা হলো এখনও সে ঘুম থেকে ওঠেনি। আর এই বুড়িটা কে সেটা একটু পরেই বলছি। এবং সেই সময় মহিলাটি জমিদার বাবুকে বলল, আমাবস্যার পরের দিন তুমি আমাকে সোনার মুদ্রা দেবে বলেছিলে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কানাকড়িও দিলে না। তখন জমিদার বাবু বলল, মুদ্রা, সোনার মুদ্রা, ওটা কামাতে হয়। এরপর দেখা যায় একদিন সকালে দুটি বাচ্চা ছেলেকে, একজনের নাম সদাশিব আর একজন বিনায়ক, তারা দুজন তার মায়ের খোঁজ করছে এবং তাদের মা জমিদার বাড়িতে আছে। তখন সদাশিব বলল, আজকে তাহলে বুড়িকে কে খাবার দেবে? এই শুনে বিনায়ক বলল, মা আসলে বুড়িকে ঠিক খাইয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। এই বলতে বলতে তারা ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এবং তাদের মার আসতে দেরি হচ্ছিল বলে তাই তারা বুড়ির পেটের খিদে মেটানোর জন্য রান্না করলো। তখন তার বড় দাদা বিনায়ক সদাশিবকে বলল, যা, এই নে, এই খাবারটা তুই দিয়ে আয়। কিন্তু তার ভাই যেতে রাজি হচ্ছিল না, সে ভয় পাচ্ছিল। আর সেই মুহূর্তেই বিনায়ক তাকে বকলো, যা, আগে যা, খাবার দিয়ে বুড়িকে, তুই আজকে খাবার দিবি। এবার ছেলেটি ভয়ে ভয়ে ওই বুড়িটাকে খাবার দেওয়ার জন্য এক পা দুপা করে এগোতে থাকে। আর সেই মুহূর্তে তার মা পেছন থেকে এসে সদাশিবের ওপর চিৎকার করে, বলে, সদাশিব। এবং তাদের মা সেই মুহূর্তে থালায় করে পান্তা ভাত আর একটু শাক নিয়ে সে বুড়ির ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর মেঘ গর্জন করা রাত। সেই সময় দেখা যায় বিনায়ক ঘুর দিয়ে তার মায়ের মাথার চুল কামিয়ে দিচ্ছে এবং ছেলেটি তার মাকে বলছে, ওই হারামজাদা জমিদার মুদ্রা কবে দেবে
এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত একটাও মুদ্রা দিল না। এবং এই কথা শুনে তার মা বিনায়কের গালে একটা চড় মারে। তখন সে বলে, তুই তোর বাবাকে গালি দিবি? এত বড় হয়ে গেছিস তুই? এবং তখন তার মা বলে, মুদ্রা কোনো মজা করার জিনিস না, ওটা কামাতে হয়। এরপর বিনায়ক বলে, যদি মুদ্রা আমাদেরকে না দেয় তাহলে আমরা বুড়ির দেখভাল করব না। আর সেই মুহূর্তে গম্ভীর গলায় কাশির আওয়াজ শোনা যায়। কে যেন বেশ একটা ভারী গলায় কাঁদছে আর ভয়ানক গলায় কথা বলছে। এবং বিনায়কের মা সেই সময় ব্যাপারটিকে বুঝতে পেরে সে এক হাতে হেরিকেন আর একটা কুড়ুল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কারণ সে বুঝতে পেরেছে এই বুড়ি যদি জেগে যায় তাহলে তাদের উপর অত্যাচার করতে পারে। এরপর ওই ভয়ানক আওয়াজকে শান্ত করার জন্য মহিলাটি ভাঙা দরজার ফাঁকা দিয়ে বলল, ঘুমিয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। আর এই কথা শোনার পরেই ওই বুড়ির ভয়ানক গলার আওয়াজ চুপ হয়ে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো কেন? এই প্রশ্নের উত্তরটাও একটু পরে দেব। তার আগে বলি, মুভির প্রথমে কামনা বাসনায় ভরপুর যে জমিদার বাবুর কথা বলেছিলাম, সেই লোকটা হলো এই মহিলার অবৈধ স্বামী, যাকে বলা যেতে পারে রক্ষিতা হিসাবে সে রেখেছিল। আর তাদের দুজনের সন্তান হলো বিনায়ক ও সদাশিব। আর এতক্ষণ যে বুড়িটির কথা বলছিলাম, এই ভয়ানক বুড়িটি হলো ওই জমিদার বাবুর স্ত্রী, যাকে একটি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরটাও একটু পরে দেব। যদি এখনই সব বলি তো গল্পের আগা মাথা কিছুই বুঝতে পারবা না। এরপর দেখা যায় আগামীকাল সকালে জমিদার বাবু মারা গিয়েছে। এরপর বিনায়ক ও সদাশিব ও তাদের মা এই তুম্বাদ গ্রাম ছাড়বে, কারণ সেখানে বেঁচে থাকার জন্য তাদের কাছে একটাও কানাকড়িও নেই। তখন বিনায়ক বলে, মা, জমিদার বাড়িতে অনেক সোনার মুদ্রা আছে, একবার ওইখানে চলো, খোঁজ করে দেখি। কিন্তু তার মা এই কথা শুনে রাজি হয় না। তখন বলে, পরের দিন ভোরবেলা আমরা এই তুম্বাদ গ্রাম ছেড়ে পুনেতে যাব। এরপর দেখা যায় সদাশিব একটা গাছের মাথায় উঠে তারা দুজন কথাবার্তা বলছে। এবং তখনই হঠাৎ দেখা যায় সদাশিব কথা বলতে বলতে গাছ থেকে পড়ে সে মারা যায়। এরপর অন্ধকার রাত, সদাশিবকে বাঁচানোর জন্য তার মা কাঁদতে কাঁদতে কোলে নিয়ে দৌড়াতে লাগলো। এবং বিনায়ক তখন বলল, আজকে মা তাহলে বুড়িকে কে খেতে দেবে? তখন তার মা বলে, আজকে বুড়িকে তোকেই খেতে দিতে হবে, কারণ সদাশিব মৃত্যুর সাথে লড়াই করছে আর তাকে বাঁচাতে হবে। তাই তার মা সদাশিবকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। তখন বিনায়ক বলল, খাবার দেওয়ার সময় যদি বুড়ি জেগে যায় তাহলে আমি কি করব? তখন তার মা বলল, বলবি হস্তর চলে আসবে। এবং সদাশিবকে গরুর গাড়িতে করে নিয়ে যেতে যেতেই সেখানে কিছুক্ষণ পর দেখা যায় সদাশিব মারা গিয়েছে। আর একদিকে দেখা যায় বিনায়ক সেই বুড়ির জন্য খাবার রান্না করছে এবং সে ভয়ে ভয়ে কি করবে বুঝতে পারছে না। তখনই ভয়ানক গলায় বুড়িটি গান গাইতে থাকে। এরপর ছেলেটি এক হাতে হেরিকেন নিয়ে বুড়ির ঘরের দিকে এক পা দুপা করে এগোতে থাকে। এবং অবাক করা বিষয় এটাই, সেই সময় ঘরের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তখন বিনায়ক ভাঙা দরজার ফাঁকা দিয়ে বুড়িকে দেখল। তখন বুড়িটি বলল, কিরে বাছা, আয়, দরজাটা খোল না, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে না আমায়, কিছু খাই না অনেক দিন। এরপর যখনই বিনায়ক দরজাটা খুলল তখন ওই বুড়ির ভয়ানক চেহারা দেখা গেল। মুখটা বিচ্ছিরি দেখতে এবং মুখে পেরেক গাঁথা, মনে হচ্ছে যেন কয়েকশো বছর ধরে সে ওই ঘরের ভেতরে বন্দি আছে। এরপর বিনায়ক ভয়ে ভয়ে বলল, খাজানা কোথায়, বল না দিদা আমাকে। তখন বুড়িটি বলল, আমায় আগে খেতে দে, খেতে দে, নয়তো তোকেই আজকে খাবো। এরপর এই কথা শুনে বিনায়ক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। তখন সে মনে করতে লাগলো তার মা তাকে বুড়িকে শান্ত করার জন্য একটা কথা বলেছিল, সেই কথাটা মনে করতে পারছে না সে। তখন বাচ্চা ছেলেটি বলল, অজগর চলে আসবে, না না, হাতি চলে আসবে।
না না, এটাও না। এরপর তখনই ওই বুড়িটি তাকে খাওয়ার জন্য তার পায়ে শিকল দিয়ে বিনায়ককে বুড়ির ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আর ততক্ষণে তাদের মধ্যে রীতিমতন হাতাহাতি চলতে লাগলো। তখনই ভয়ানক চেহারার বুড়িটি শক্তিশালী রূপ দেখা গেল, এবং সেই মুহূর্তে বুড়িকে শান্ত করার জন্য তার মনে পড়ে গেল যে তার মা তাকে কোন কথাটি বলেছিল। তখনই বিনায়ক বলল, দিদা ঘুমিয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। আর বুড়িটি এই কথাটা শোনা মাত্রই সে তখনই ঘুমিয়ে পড়ল। আর সেই সময় দেখা যায় বিনায়কের মা কাঁদতে কাঁদতে আবার বাড়ি ফিরে এলো, এবং সদাশিব সেই সময় মারা গিয়েছে। এবার মহিলাটি জীবনে শান্তি পেতে বিনায়ককে নিয়ে নৌকায় করে তারা তুম্বাদ গ্রাম ছেড়ে রওনা দিল। কিন্তু বিনায়কের অনেক লোভ ছিল। সেই সময়ও বিনায়ক তার মাকে সোনার মুদ্রার জন্য বলতে লাগলো, মা আমরা চলো ওই গ্রামে আবার ফিরে যাই। তখন তার মা বলল, যা, এখনই যা, তুই তো ওই হারামজাদারই ছেলে। এই বলে তখন বিনায়কের মা তাকে মারতে লাগলো, এবং তার মা তাকে একটি সোনার মুদ্রা দিয়ে বলল, এই নে, তুই তো এটাই চাস তাই না, তোর অনেক লোভ। কিন্তু তখন বিনায়কের ওই একটা মুদ্রা নিয়ে মন ভরল না। আর এখানে বলে দিই, মহিলাটির কাছে সোনার মুদ্রা কোথা থেকে এলো। মুভির প্রথমে হস্তরের কোলে একটা মুদ্রা রাখা ছিল, সেটাই জমিদার বাবু বিনায়কের মাকে দিয়েছিল। আর এই মুদ্রা যার কাছে থাকবে তার লোভ লালসা অনেক বেড়ে যাবে। এবং সেই সময় বিনায়কের মা তাকে বলল, তুই বল, এই তুম্বাদ গ্রামে তুই কখনো আসবি না, কথা দে আমায়। কিন্তু কথায় বলে মানুষের লোভ অনেক ভয়ানক, দিন বদলায়। এবং এই ঘটনার 15 বছর পর সেই বিনায়ক তার মার কথা অমান্য করে সোনার মুদ্রা পাওয়ার লোভে সে আবার তুম্বাদ গ্রামে ফিরে এলো। এবং বিনায়কের মা আর বেঁচে নেই। এবং সে ফিরে এসে দেখলো ঘরের ভেতরে কীরকম জঙ্গল হয়ে গেছে, অনেক শুকনো গাছ জন্মে আছে। এবং সেই সময় বিনায়ক একটি শিকল হাত দিয়ে টান দিল, এবং তখনই সে দেখলো একটা হৃৎপিণ্ড ধুকপুক করছে। এবং এই দেখে মনে হচ্ছে কয়েকশো বছর ধরে একজন জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে, মানে বুড়ি এখনো বেঁচে আছে, আর তার শরীরের ওপর দিয়ে গাছ জন্মে গেছে। এরপর বিনায়ক বুড়িকে দেখে অট্ট হাসি হাসতে লাগলো, আর এই হাসিটা ছিল একটা লোভের হাসি। তখন সে বুড়িকে আবারও জিজ্ঞাসা করলো, কিরে খাজানা কোথায়, বল আমাকে। তখন বুড়িটি বলল, তুই আবার এই তুম্বাদ গ্রামে ফিরে এসেছিস, তোর অনেক লোভ তাই না। তখন বুড়িটি বলে, আমিও একবার কুয়োর মধ্যে খাজানা আনতে গিয়েছিলাম, তাই আজকের আমার এইরকম অবস্থা হয়েছে। তুই আবার এইরকম ঘটনা নতুন করে শুরু করিস না, তুই এই অভিশপ্ত গ্রাম থেকে ফিরে যা, নয়তো আমার মতনও তোর এরকম অবস্থা হবে। তখন বিনায়ক বলল, আমি ওখানে যাব না, বল এবার খাজানা কোথায় আছে, আমি তোকে খাজানার অর্ধেক ভাগ দেব। তখনই বুড়িটা বলল, আমার খাজানা চাই না, আমার মুক্তি চাই। এখানে বলে দিই, বুড়ির মুদ্রা লোভের জন্য কুয়োর মধ্যে গিয়েছিল। তখন সে সঠিক সময়ে মুদ্রা নিয়ে ওর ভেতর দিয়ে বেরোতে পারেনি। আর সেই মুহূর্তে হস্তর তাকে দাঁতে কেটেছিল। আর হস্তর যদি কাউকে দাঁতে কাটে তাহলে সেই মানুষটি মরবে না, কিন্তু সে চিরকাল জীবন্ত লাশ হয়ে জ্বালা যন্ত্রণায় বেঁচে থাকবে। আর এই কষ্টে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। এবার পরদিন সকালে দেখা যায় বিনায়ক সোনার মুদ্রা পাওয়ার লোভে জমিদার বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে, এবং সেখানে সে মুদ্রার খোঁজ করছে। এই রকম করে বেশ কয়েকটা মাস যায়, দিন যায়। এরপর বিনায়ক অনেক কষ্টে ওই কুয়োর ভেতরে মুদ্রার খোঁজ পেল, এবং বিনায়ক আবার বুড়ির কাছে ফিরে এলো। তখন সে বলল, দিদা তুই কি চাস, মুদ্রা চাস না মুক্তি চাস? তখন সে বলে, আমি মুক্তি চাই। এটা বলার পরেই বিনায়ক বুড়ির গায়ে আগুন জ্বালিয়ে দিল। এই ঘটনার পর বিনায়ক আবার পুনে শহরে ফিরে আসে, এবং সে ফিরে এসে দেখে তার বউ একটি আটার মিলে কাজ করছে।
আর তখন তার বউ নিজের স্বামীকেই চিনতে পারছে না। মানে বিনায়কের মুখ বা শরীরের অঙ্গভঙ্গি এতটাই পাল্টে গেছে। তখন সে তার বউকে আটার মিলে কাজ করতে দেখে তাকে বলল, তুই আজাদি চাস তাই না? তোর এতটাই অভাব হয়েছে, তুই এইখানে কাজ করছিস? এই বলে তার দিকে এগিয়ে যায় আর তাকে তখন বকাবকি করতে লাগলো। এরপর সেখানে দেখা যায় বিনায়ক এক পুরোহিতের বাড়িতে এসেছে, যার নাম ছিল রাঘব। এই রাঘবের বিনায়কের কাছে কিছু টাকা পাওনা আছে। তাই সেই পুরোহিত বলল, তুমি আমার কাছে 3 মাস কাজ করো আর আমার টাকা আমাকে শোধ দিয়ে দাও। তখন বিনায়ক বলে, আমার কাছে একটা সোনার মুদ্রা আছে, ওটা নেবে? তাহলে তোমার সব ধার শোধ হয়ে যাবে। এরপর বিনায়ক রাঘবের থেকে ধার নেওয়া সব টাকা শোধ করে দিল। এরকম করে বিনায়ক প্রায় সময় তুম্বাদ গ্রামে যেত এবং সেখান থেকে মুদ্রা নিয়ে আসতো। এরকম করে সে ধীরে ধীরে অনেক বড়লোক হয়ে যায় এবং এই ব্যাপারটা দেখে রাঘব অবাক হয়ে যায় যে এত সোনার মুদ্রা বিনায়ক কোথা থেকে পাচ্ছে। এবং সে মনে করলো বিনায়ক তুম্বাদ গ্রাম থেকে হয়তো সোনার মুদ্রা আনতো। আর সেও শুনেছিল যে তুম্বাদ গ্রামে নাকি সোনার মুদ্রা পাওয়া যায়। এরপর দেখা যায় রাঘবের সাথে এক ইংরেজ লোকের তার বন্ধুত্ব ছিল। মানে সেই সময়ে ইংরেজরা পুনে শহরে ব্যবসা বাণিজ্য করত এবং ইংরেজ লোকটি রাঘবকে বলেছিল একটা প্রপার্টি কেনার জন্য। আর সেই জায়গাটা কিনতে রাঘবের অনেক টাকা পয়সার প্রয়োজন। অর্থাৎ ইংরেজ লোকটি তাকে জমিটি কেনার জন্য 1 মাস সময় দিয়েছিল। কিন্তু রাঘব বুঝতে পারছিল না যে সে এই টাকা কিভাবে জোগাড় করবে। এরপর দেখা যায় রাঘব তার চালাকি বুদ্ধি খাটিয়ে সে বিনায়কের বাড়িতে আসে এবং তার বউকে সে জিজ্ঞাসা করে যে বিনায়ক সোনার মুদ্রা কোথা থেকে আনে। তখন তার বউ বলল, জানি না আমি। এবং রাঘব এই কথা শুনে একটু হাসলো এবং বিনায়কে সেখানে প্রবেশ হলো। আর রাঘবের এই চালাকি বিনায়ক বুঝতে পেরেছিল। এরপর রাঘব লোভের বশে সে একটি মেয়েকে তার সাথে আনে। আর মুভিতে মেয়েটি তার কে হয় সেটা জানতে চাওয়া হয়েছিল। তখন রাঘব বলেছিল এই মেয়েটি তার ডটার ইন ল হয়, মানে বাংলা ভাষায় পুত্রবধূ। এরপর রাঘব ওই মেয়েটিকে 50 টাকার বিনিময়ে বিনায়কের হাতে তুলে দেয়। এরপর সেই সময় বিনায়কের বউ ওই মেয়েটিকে দেখে জিজ্ঞাসা করে যে এটাকে। তখন বিনায়ক তার বউকে বলে, আরে এই মেয়েটি তো আমাদের ঘরের কাজকর্ম করবে, তাই মেয়েটিকে এখানে আনা হয়েছে। আর তাছাড়াও তো তোমার একজন কাজের লোকের প্রয়োজন, তাই আজ থেকে সে এইখানেই থাকবে। এরপর মেয়েটিকে বিনায়ক তার ঘরের চিলে কোঠাতে থাকার জন্য ব্যবস্থা করে দিল। মানে এখানে বলা যেতে পারে মেয়েটিকে সে রক্ষিতা হিসাবে রাখলো। এরপর একদিন রাতে ওই মেয়েটি বিনায়ককে বলল, তোমার আমাকে 50 টাকা দিতে হবে, আর আমার কাছেও এই 50 টাকা কি করে এলো সেটা তোমাকে বলে দেব। এরপর সেই মেয়েটি বিনায়ককে সে সব কথা বলে দেয় যে রাঘব সোনার মুদ্রা পাওয়ার লোভে অনেক ছলচাতুরি করেছে। মানে এই বিষয়টি জানার জন্য যে সোনার মুদ্রাটা কোথায় লুকিয়ে আছে। এরপর একদিন দেখা যায় রাঘব তুম্বাদ গ্রামে প্রবেশ করেছে এবং সেখানে সোনার মুদ্রা সে খুঁজতে লাগলো। তখনই বিনায়ক তাকে দেখতে পেল এবং তাকে প্ল্যান মাফিক মারার চেষ্টা করলো। এরপর রাঘব দড়ি বেয়ে তার কিছুক্ষণ পর কুয়োর ভেতরে প্রবেশ করে এবং সেখানে তালাবন্ধ বাক্সটা খুলে ওই মরণ কুয়োর ভেতরে সে প্রবেশ করলো এবং সেখানে দেখা যায় লাল হৃৎপিণ্ডের মতন একটা কিছু ওঠানামা করছে। আর এই দেখে রাঘব একটু অবাক হয়ে যায়। সে ভাবতে লাগলো এইটা আমি কোথায় এলাম, এখান থেকে তো বেঁচে ফেরা অসম্ভব। এবং সেই সময় কিছু নালা টাইপের তার শরীরে লেগে যায়। তখন সে হঠাৎ দেখলো একটা দূরে পাত্র রাখা আছে এবং সেটাকে সে খোলার চেষ্টা করলো এবং পাত্রটা খোলা মাত্রই দেখা যায় একটা আটার পুতুল। আর হঠাৎ সেই মুহূর্তে দেখা যায় কে যেন একটা রাঘবের গায়ে আছড়ে পড়ল এবং কিছুক্ষণের জন্য জায়গাটা অন্ধকার। এবার বিনায়ক ব্যাপারটিকে বুঝতে পেরে এক হাতে হেরিকেন নিয়ে সেও ওই কুয়োর মধ্যে প্রবেশ করে এবং সে দেখে রাঘব দেয়ালের গায়ে আটকে আছে এবং সে তার দিদার মতন একটা জীবন্ত লাশ হয়ে গেছে এবং
তার মুখ দেখার মতন ছিল না। আর তার সারা গা হস্তর খাবলে খুবলে খেয়ে নিয়েছে। তখন রাঘব এক ভয়ানক গলায় চিৎকার করতে লাগলো। তখন বিনায়ক তাকে শান্ত করার জন্য বলে, ঘুমিয়ে পড়, নয়তো হস্তর চলে আসবে। এরপর বিনায়ক সেখান থেকে হস্তরকে আটার পুতুল খাওয়ানোর জন্য তাকে লোভ দেখাতে থাকে। এরপর তখনই দেখা যায় হস্তর রেগে গিয়ে রাঘবের সেই জীবন্ত লাশের একটা হাত সে ভেঙে টুকরো করে দেয়, এবং সেই মুহূর্তে বিনায়ক সেই আটার পুতুলটা হস্তরের মুখে ছুঁড়ে দেয় এবং হস্তর খিদের জ্বালা মেটাতে থাকে। এবং তখনই বিনায়ক পিছন দিক দিয়ে হস্তরের কাপড়ের মতন অংশটা খুলে মুদ্রা নিতে লাগলো। আর সেই সময় বিনায়কের বন্ধু রাঘব কষ্টে যন্ত্রণায় চিৎকার করছিল এবং এই দেখে সে খুব কষ্ট পাচ্ছিল। যতই হোক রাঘব তার বন্ধু ছিল, একসময় তাকে সাহায্য করেছিল। তাই রাঘবের গায়ে আগুন দিয়ে বিনায়ক ওই কুয়ো থেকে বাইরে বেরিয়ে আসে। এইরকম করে দিন বদলায়। সালটা 1947, স্বাধীন ভারতবর্ষ। বিনায়কেরও অনেক বয়স হয়ে গেছে, সেই কারণে সে কুয়োর ভেতর থেকে আর মুদ্রা নিয়ে আসতে পারত না। এই কারণে তার ছেলেকে হস্তরের কাছ থেকে মুদ্রা নিয়ে আসার প্রশিক্ষণ তাকে দিতে লাগলো। এই রকম করে আরও কয়েকটা দিন কেটে যায় এবং তার ছেলেও সেই কলায় পারদর্শী হলো। তখন বিনায়ক সিদ্ধান্ত নেয় যে তার ছেলেকে এবার তুম্বাদ গ্রামে নিয়ে যাবে। এবার দুই বাপ বেটা মিলে গাড়িতে করে তুম্বাদ গ্রামে রওনা দিল এবং তারা দুজন জমিদার বাড়িতে পৌঁছে গিয়ে সোনার মুদ্রা নেওয়ার জন্য তারা আটার পুতুল বানাচ্ছে এবং দুই বাপ বেটা মিলে বাক্স খুলে ভেতরে প্রবেশ করলো। এবং তখন দেখা যায় আটার গুঁড়ো দিয়ে একটা গন্ডি কাটছে। তখন তার ছেলে বাবাকে বলে, এই রকম গোল দাগ কেটে আমাদের কি লাভ হবে? তখন বিনায়ক বলে, এটা অনেকটা লক্ষণ রেখার মতন, এটাকে হস্তর কখনো পার করতে পারবে না। মনে করে দেখ, হস্তর যখন সোনার দিকে হাত বাড়িয়েছিল তখন সে সোনা পেয়ে গিয়েছিল, কিন্তু সে যখন আনাজের ওপর হাত বাড়ালো তখন সে ভস্ম হয়ে গেছিল। তাই তার আনাজের প্রতি ভয় থাকবে এবং খিদেও থাকবে। তখন সেই মুহূর্তে তার ছেলেটি বলে, যদি হস্তর দাঁতে কাটে তাহলে কি হবে? তখন বিনায়ক বলে, তাহলে দিদার মতন অভিশাপ লেগে যাবে। এবং সেই মুহূর্তে দেখা যায় হস্তর তার ছেলের দিকে ঝাঁপিয়ে পড়ে, তার কাছে থাকা সেই আটার পুতুলটা খেতে ব্যস্ত। এবং তখনই তার ছেলে হস্তরের পিছন দিক দিয়ে কাপড়টা খুলে মুদ্রা নিতে লাগলো। আর তখনই দুই বাপ বেটা কোনো রকম করে প্রাণে বেঁচে ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। তখন বিনায়ক তার ছেলেকে মারতে মারতে বলল, তোকে আমি বলেছিলাম ওই আটার পুতুলটা আনতে, তুই কেন আনলি এখানে? তোর অনেক লোভ হয়েছে তাই না? এই বলে তারা তুম্বাদ গ্রাম থেকে আবারও নিজেদের এলাকায় ফিরে আসে। তখন তার বাবা ছেলেটিকে একটা মুদ্রা দিয়ে বলল, এই নে, এটা তোর কাছেই রাখ, এটা তোর প্রথম ইনকাম। এখানে বলে দিই, আমি মুভির প্রথমেই বলেছিলাম এই মুদ্রা যার কাছে থাকবে তার লোভ লালসা অনেক বেড়ে যাবে। এই রকম করে বিনায়কের ছেলেরও অল্প বয়সে লোভ জন্মাতে থাকলো। তখন দেখা যায় ওই বাচ্চা ছেলেটি বিনায়ক যেই মেয়েটিকে রক্ষিতা হিসাবে রেখেছিল তার কাছে একটা মুদ্রা দেখিয়ে বলে, আজকে থেকে বাবার মতন আমিও তোর সাথে থাকবো, আর কিছু বছর পর তোকে বিয়ে করে নেব। কিন্তু সেই মুহূর্তে বিনায়কের ছেলে তার বাবার কাছ থেকে জানতে পারল যে তুম্বাদ গ্রাম ভারত সরকার তালা লাগিয়ে দেবে, কারণ ঠিক সময়ে সেই জমির কাগজপত্র বিনায়ক তৈরি করতে পারেনি, তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তখন বিনায়ক তার ছেলের লালসার কথা জানতে পারল এবং তাকে মারতে লাগলো। তখন সে বলে, এত অল্প বয়সে তোর স্বভাব চরিত্র খুব বাজে হয়ে গেছে, মুদ্রার জন্য তোর সব শেষ হয়ে যাচ্ছে। তখন ছেলেটি বলল, বাবা, আমরা হস্তরের পাঞ্জা উঠিয়ে নিয়ে আসব, তাহলে আমরা অনেক খাজানা পাব। কিন্তু কি করে? আমরা অনেকগুলো আটার পুতুল নিয়ে যাব, আর হস্তর সেই পুতুলগুলো অনেকক্ষণ ধরে খেতে ব্যস্ত থাকবে, আর আমরাও অনেক মুদ্রা পেয়ে যাব। এবং এই কথা শুনে তার বাবা রাজি হয়ে যায়। এরপর তারা অনেকগুলো আটার পুতুল নিয়ে ওই কুয়োর মধ্যে আবারও প্রবেশ করে, কিন্তু সেখানে দেখা যায়
যতগুলো আটার পুতুল নিয়ে গিয়েছিল তার থেকেও বেশি হস্তর ওই এলাকায় জমা হয়ে গেছে। তখন তারা কি করবে বুঝতে পারছে না। আর সেই সময় তারা দুজন হস্তরের থেকে বাঁচতে বেশ কয়েকটা আটার পুতুল তাদের মুখে ছুঁড়ে মারল, কিন্তু তাও সেই সময় তাদের বাঁচা সম্ভব হলো না, কারণ আটার পুতুলও প্রায় শেষ হয়ে গেছে। এরপর বিনায়ক তার ছেলেকে বাঁচাতে আটার পুতুল তার শরীরে বেঁধে নিল এবং এই দেখে তার ছেলে বিনায়কের পা জড়িয়ে ধরল এবং সে বলল, বাবা তুমি এই রকম করো না, আমি তোমাকেই চাই, আমি সোনার মুদ্রা চাই না। এরপর তার বাবা কোনো কথা না শুনে হস্তরের কাছে চলে গেল এবং হস্তর তার বাবাকে খেতে লাগলো। আর এই কাজটা না করলে হয়তো তার ছেলেকে বাঁচাতে পারতো না। এবং সেই মুহূর্তে কয়েকটা হস্তর আটার গণ্ডির ওপরে যতবারই পড়ছিল ততবারই ভস্ম হয়ে যাচ্ছিল। এইরকম করে অনেক কষ্টে বাচ্চা ছেলেটি কুয়োর মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সেই সময় দেখে অন্ধকার সকাল। তখন সে কাঁদো কাঁদো অবস্থায় তার বাবাকে সে দেখতে পায়। তার বাবার সারা শরীর হস্তর খাবলে খুবলে খেয়ে নিয়েছে এবং সেও একটা জীবন্ত লাশে পরিণত হয়েছে। তখন তার বাবা বলছে, এই নে মুদ্রা, তোর এটাই চাই না, তোর অনেক লোভ। এবার সেই সময় বাচ্চা ছেলেটি তার বাবাকে শান্ত করার জন্য তার গায়ে আগুন জ্বালিয়ে দেয় এবং কাঁদো কাঁদো অবস্থায় বলতে লাগলো, বাবা ঘুমিয়ে পড়ো, নয়তো হস্তর চলে আসবে। এবং সেখান থেকে ছেলেটি কাঁদো কাঁদো অবস্থায় সেই এলাকা থেকে চলে যাচ্ছে। আর মুভিটি এখানেই শেষ। কথায় বলে, মানুষের লোভ বড়ই ভয়ানক, লোভে পাপ, পাপে মৃত্যু। আর সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, তাহলেই হবে।